নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট জিওগ্রাফি এমসিকিউ নিয়ে এসেছি ডিসকাস করার জন্য, যেগুলো আগামী আরআরবি, এনটিপিসি এবং অন্যান্য এক্সামে আসতে পারে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। কোন ভারতীয় নদী পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং এস্চুয়ারি গঠন করে? এস্চুয়ারি বা নদী মোহনা হলো নদী এবং সাগরের মিলনস্থল, যেখানে মিষ্টি জল এবং লবণাক্ত জল মিশে যায়। তো বন্ধুরা, এই আমি ছবিটা এনেছি। অপশন এ গোদাবরী নদী। গোদাবরী হচ্ছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। এই যে এটা হচ্ছে গোদাবরীর গতিপথ। এটি মূলত মধ্য ভারত থেকে শুরু হয়, পূর্ব দিকে প্রবাহিত হয়। গোদাবরী নদীর উৎস হচ্ছে ত্রিম্বক, মহারাষ্ট্রতে, এবং এটি সমুদ্র সৈকতে বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে। অর্থাৎ গোদাবরী নদী পূর্ব দিকে প্রবাহিত হয়। গোদাবরী নদী এস্চুয়ারি তৈরি করে, কিন্তু এটি পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে, তাই গোদাবরী পশ্চিম দিকে প্রবাহিত নয়। এরপরে অপশন হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীও একটি বৃহৎ নদী, যার উৎস হচ্ছে মহারাষ্ট্রের মহাবালেশ্বরের দিকে। এটা হচ্ছে কৃষ্ণা নদী বন্ধুরা। এটি পূর্ব দিকে প্রবাহিত হয় এবং বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়। কৃষ্ণা নদীরও একটি এস্চুয়ারি আছে, তবে এটি পশ্চিম দিকে নয়, পূর্ব দিকে, তাই এটি আমাদের প্রশ্নের উত্তর নয়। এরপরে অপশন হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী ভারতের মধ্যভাগ থেকে প্রবাহ শুরু করে এবং এটি একটি বিশেষ নদী, কারণ এটি পশ্চিম দিকে প্রবাহিত হয়। নর্মদা নদীর উৎস হচ্ছে মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে এবং এটি পশ্চিম দিকে গিয়ে আরব সাগরে পতিত হয়। নর্মদা নদী একটি এস্চুয়ারি তৈরি করে, কারণ নদী সমুদ্রের সাথে মিলিত হওয়ার আগে নদী মোহনা অর্থাৎ এস্চুয়ারি রূপে বিস্তৃত হয়। পশ্চিম ভারতের প্রধান নদীগুলোর মধ্যে নর্মদা সবচেয়ে বড় এবং এটি পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার কারণে এটি আমাদের প্রশ্নের সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে মহানদী। মহানদী হলো মূলত পূর্ব ভারতের নদী, যার উৎস হচ্ছে ছত্তিশগড়। এটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। মহানদী নদীর একটি বিশাল ডেল্টা এবং এস্চুয়ারি আছে, তবে এটি পশ্চিম দিকে নয়। তাহলে ফ্রেন্ডস, আমাদের সঠিক উত্তর তাহলে কি দাঁড়ালো? নর্মদা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ? তো বন্ধুরা, গুজরাটের উপকূল রেখা প্রায় 1600 কিলোমিটার। লেখা পড়ছে না কেন? হ্যাঁ, এটি প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ এবং এটি হচ্ছে ভারতের সর্বোচ্চ। ভারতে তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি কোনটা? ব্ল্যাক সয়েল, যাকে রেগুর সয়েলও বলা হয়, এটি তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী। এর কারণ হচ্ছে এটি জৈব পদার্থে সমৃদ্ধ, রিচ ইন নিউট্রিয়েন্টস। এতে জল ধারণ করার ক্ষমতা সব থেকে বেশি, ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি বেশি। এটি তুলার গভীর শিকড়ের জন্য উপযুক্ত। এটি ধীরে ধীরে পুষ্টি ছাড়ে, ফলে তুলা গাছ দীর্ঘ সময় ধরে পুষ্টিটা পায়। মূলত মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা এবং কর্ণাটকেই এই মাটি বেশি দেখা যায়। অন্য অপশনগুলো আলুভিয়াল সয়েল, এটি যদিও উর্বর কিন্তু তুলার তুলনায় ধান, গম, আখ ইত্যাদির জন্য বেশি উপযুক্ত। রেড সয়েলে কিছু এলাকায় তুলা চাষ হয়, তবে এটি তুলার উপযুক্ত নয়, কারণ এতে পুষ্টির অভাব থাকে। আর ল্যাটেরাইট সয়েল, এটি খুব বেশি পরিমাণে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, যার জন্য এটা তুলা চাষের জন্য উপযুক্ত নয়। এর মধ্যে কোনটা ভারতের সর্বোচ্চ পর্বতচূড়া? কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের সর্বোচ্চ পর্বতচূড়া, যার উচ্চতা 8586 মিটার। এটি হিমালয় পর্বতমালার অংশ এবং সিকিম এবং নেপালের সীমান্তে অবস্থিত। এটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। বাকি অপশনগুলোর মধ্যে নন্দা দেবী, এর হাইট হচ্ছে 7816 মিটার, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। কমেট, এটা হচ্ছে 7756 মিটার, এটা উত্তরাখণ্ডে অবস্থিত কিন্তু নন্দা দেবীর থেকে নিচু। ধৌলাগিরি, এটার হাইট হচ্ছে 8167 মিটার, কিন্তু এটা ভারতের নয়, নেপালের একটি শৃঙ্গ। এর মধ্যে কোনটা সোর অফ বিহার? কোশি রিভারকে সোর অফ বিহার বলা হয়। তার কারণ হচ্ছে এই নদী প্রায় ভয়াবহ বন্যা সৃষ্টি করে। নদীটির ধারা খুবই পরিবর্তনশীল। এটি একাধিকবার পথ পরিবর্তন করেছে, যার ফলে বিস্তীর্ণ এলাকায় জনজীবন ও
কৃষিকার্যে বিপর্যয় ঘটায়। বিশেষ করে বর্ষাকালে নেপাল থেকে বিপুল পরিমাণ জল ও পলিমাটি নিয়ে আসে এবং তা বিহারে প্রবাহিত হয়ে বড়সড় বন্যা ঘটায়। বাকি অপশনগুলোর মধ্যে গঙ্গা, এটা বিহারের প্রধান নদী হলেও দুঃখ বলা হয় না। গন্ডক, এটি উত্তর বিহারে প্রবাহিত হলেও তুলনামূলকভাবে কম ক্ষতিকর। সোন হচ্ছে এটা একটি শান্ত নদী এবং বিহারে বড় ধরনের ক্ষয়ক্ষতি করে না। নিম্নলিখিত কোনটি শ্রীনগর থেকে লে যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হয়? জজিলা পাস হলো একটি গুরুত্বপূর্ণ মাউন্টেন পাস যা জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরকে লাদাখের লে শহরের সঙ্গে যুক্ত করে। আমি ছবিটা দেখাচ্ছি বন্ধুরা। এই পাসটি হিমালয়ের জুজিলা রেঞ্জে অবস্থিত এবং এটি সোনমার্গ ও দ্রাসের মধ্যে পড়ে। এর উচ্চতা প্রায় 11,575 ফুট এবং এটি ভারতের সামরিক ও বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি অপশনগুলো যেমন রোটাং পাস, এটা হিমাচল প্রদেশ, মানালি ও লাহুল স্পিতি ভ্যালিকে সংযুক্ত করে। নাথুলা পাস, এটা সিকিমে অবস্থিত, এটা ভারত এবং তিব্বতের মধ্যে কানেকশন দেয়। আর শিবখিলা পাস, এটি হিমাচল প্রদেশে ভারত চীন সীমান্তে অবস্থিত। নেক্সট কোশ্চেন বন্ধুরা বলছে, ভারতের সবচেয়ে বড় কফি উৎপাদক রাজ্য কোনটা? ভারতের মোট কফি উৎপাদনের প্রায় 70% কর্ণাটকে উৎপন্ন হয়। কর্ণাটকের কফি উৎপাদনের প্রধান এলাকাগুলো হচ্ছে কুর্গ, চিকমেগালুর এবং হাসান। এখানে মূলত দুটি প্রজাতির কফি চাষ হয়, একটা হচ্ছে আরবিকা আর একটা হচ্ছে রোবাস্টা। কর্ণাটকের উঁচু অঞ্চল এবং আর্দ্র আবহাওয়া কফি চাষের জন্য আদর্শ। বাকি অপশনগুলোর মধ্যে কেরালা মোট উৎপাদনের প্রায় 20% কফি দেয়, তবে এটা কর্ণাটকের পরে। তামিলনাড়ু, এটা নীলগিরি অঞ্চলে কফি চাষ হয় কিন্তু উৎপাদন তুলনামূলকভাবে অনেক কম। অন্ধ্রপ্রদেশ, এখানেও কিছুটা চাষ হয় বিশেষ করে আরাকু ভ্যালিতে, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। নিচের কোন নদী ভারতের ভিতরে উৎপন্ন হয়ে পাকিস্তানে প্রবাহিত হয়? তো বন্ধুরা, রবি নদী হচ্ছে সঠিক উত্তর। আমি ছবিতে দেখাচ্ছি বন্ধুরা। রবি নদী ভারতের হিমাচল প্রদেশের কুল্লু অঞ্চলে উৎপন্ন হয়ে এরপর এটি পাঞ্জাব রাজ্য দিয়ে প্রবাহিত হয়, ভারত পাকিস্তান সীমান্ত পার করে পাকিস্তানে প্রবেশ করে এবং এটি শেষ পর্যন্ত চেনাবের সাথে গিয়ে মিশে যায়, যা পরে সিন্ধু নদীতে গিয়ে মেশে। বাকি অপশনগুলোর মধ্যে অপশন এ যেটা ঝেলাম, এটি ভারতে নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে উৎপন্ন হলেও এর উৎস ভারতের মধ্যে নয়, এটি পাকিস্তানে প্রবেশ করে, তবে মূল উৎস প্রশ্নে এটি সঠিক নয়। সুতলেজ, এটা তিব্বত থেকে উৎপন্ন হয় এবং ভারতে প্রবেশ করে, পরে পাকিস্তানে যায়, অর্থাৎ এর উৎপত্তি ভারতের নয়। বিষ, এটি ভারতের ভিতরে উৎপন্ন হয় এবং শেষ পর্যন্ত ভারতের ভিতরেই সুতলেজ নদীতে গিয়ে মিশে যায়, পাকিস্তানে প্রবাহিত হয় না। বন্ধুরা, ভারতের কোন রাজ্যকে 5 নদীর দেশ বলা হয়, অর্থাৎ ল্যান্ড অফ 5 রিভার্স? পাঞ্জাব শব্দটি এসেছে একটি ফার্সি ভাষা থেকে। পাঞ্জ মানে 5 আর আব মানে জল বা নদী। এই পাঞ্জাব হচ্ছে সঠিক উত্তর। এই পাঞ্জাবে 5টা বড় বড় নদী প্রবাহিত হয়, আমি ছবিতে দেখাচ্ছি বন্ধুরা। এই 5টা নদী হচ্ছে ঝেলুম, চেনাব, রবি, বিস আর সুতলেজ। বাকি অপশনগুলোর মধ্যে হরিয়ানা, এটা কৃষিকাজের জন্য পরিচিত কিন্তু 5 নদীর দেশ নয়। রাজস্থান, এটা তো মূল প্রধান অঞ্চল, এখানে তো বড় নদী নেই। আর উত্তরপ্রদেশে গঙ্গা যমুনা আছে কিন্তু 5 নদীর দেশ এটাকে বলা হয় না। নিচের কোনটি ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য, ল্যান্ডলক স্টেট? বন্ধুরা, ল্যান্ডলক স্টেট বলতে বোঝায় যেটি চারদিক থেকে ভূমি দ্বারা বেষ্টিত, যার কোনো সমুদ্র তট বা উপকূল রেখা, কোনো কোস্টাল লাইন নেই। তাহলে বন্ধুরা, পরিষ্কার ম্যাপ দেখলে আমরা বুঝতে পারি যে মধ্যপ্রদেশ এটা হচ্ছে ভারতের মধ্যভাগে অবস্থিত এবং এটি কোনো সমুদ্র বা উপকূলের সঙ্গে যুক্ত নয়। বাকি অপশনগুলোর মধ্যে উড়িষ্যা একটি উপকূলীয় রাজ্য যেটা হচ্ছে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত। ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগরের সঙ্গে উপকূল রেখা। আর কেরালা তো আরব সাগরের তীরবর্তী, তো এটারও উপকূল রেখা রয়েছে। অতএব বন্ধুরা, এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ। থ্যাংক ইউ।
ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।